আমরা অনেক সময় এরকম দেখতে পাই, হঠাৎ একটি ছেলে বা ধরুন একটি মেয়ে, সে হয়তো খুব স্বাভাবিক থাকে, সবার সাথে খুব মিলেমিশে থাকে, গল্প আড্ডা এগুলো করতে ভালোবাসে, মানুষকে নিয়ে মিলেমিশে চলতে চায়। কিন্তু হঠাৎই সেই মানুষটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায় এবং পরবর্তী সময় জানা যায় যে হয়তো সেই ছেলেটি বা কখনো কখনো মেয়েদের ক্ষেত্রে হয়, সেই মেয়েটির জীবনে এমন একজন কেউ এসেছে বা এমন একজন কোনো মানুষের অস্তিত্ব রয়েছে যে মানুষটা আসার পর থেকে সেই ছেলেটা বা মেয়েটা অনেকটা বদলে গেছে। এবারে বাগুইআটির এক হাসপাতালে একটি মহিলা আয়া হিসেবে কাজ করতেন এবং সেই ভদ্রমহিলা কিন্তু প্রথম দিকে তাকে খুব স্বাভাবিক আর পাঁচটা সাধারণ মানুষের মতো মনে হলেও কিছুদিন যাওয়ার পরে বেশ কয়েকজন লক্ষ্য করতে থাকে যে ওই মহিলার হাবভাব ঠিক নয়। এবং আমি কেন হাবভাব ঠিক নয় সেটা বলছি, তার কারণ হচ্ছে যে সেই আয়ার কাজ যে ভদ্রমহিলা করতেন, সে মহিলাদের সাথে একরকম বিহেভ করতো, একরকমভাবে কথা বলতো, কিন্তু সে পুরুষ মানুষদের সাথে খুব অন্যরকমভাবে একটু চটুল ভঙ্গিতে কথাবার্তা বলতো। এবং এই বিষয়টা ওখানে যারা কাজ করতেন কয়েক মাসের মধ্যেই কিন্তু তারা বুঝতে পারে। এবার সেই মহিলা কেন এই ধরনের স্বভাবের ছিলেন বা কেন সে বিশেষ ভাবভঙ্গিতে পুরুষ মানুষদের সাথে স্পেশালি কথা বলতেন, সেটা কিন্তু প্রথম দিকে মানুষ বুঝতে পারত না। কিন্তু পরবর্তী সময় একটা ভয়ঙ্কর বিষয় কিন্তু সামনে আসে এবং সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলকে বলবো। তো আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি, আপনারা হয়তো এরকম জিনিস এরকম সিমটমস অনেকের মধ্যে হয়তো দেখেছেন যে হঠাৎ একটা মানুষ চেঞ্জ হয়ে গেল বা হঠাৎ একটা মানুষের মধ্যে পরিবর্তন এলো, কিন্তু তার পিছনে কিন্তু এরকম কোনো ঘটনাও যে থাকতে পারে সেটা আপনারা এই ঘটনাটা শুনলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার রিকোয়েস্ট, প্রত্যেকে পুরো ঘটনাটা শুনবেন, কেউ কোথাও যাবেন না। আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। আর প্লিজ আমাদের চ্যানেলের ঘটনাগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা প্রচারযোগ্য কিনা, আর সেই ঘটনাটার মধ্যে এমন কিছু আছে কিনা যে ঘটনাটা সবার সামনে শোনা যায় না। তো এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের ঘটনা অবশ্যই এই চ্যানেলে প্রচার করা হবে। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা শম্পা আমাকে লিখে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে ও দুটো ইমেলে ভাগাভাগি করে ঘটনাটা পাঠিয়েছে, যেন আমি পুরো ইমেল দুটো পড়ে নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সকলের সামনে বলি। তো এই বাগুইআটির যে হাসপাতালের কথা আমি আজকে বলবো, যে হাসপাতালের ঘটনা, সেই হাসপাতালে কিন্তু এই শম্পার বাবা কাজ করতেন এবং যেহেতু ওর বাবা ওই হাসপাতালের এমপ্লয়ি ছিলেন, তো সেই জন্য আমি পার্টিকুলার হাসপাতালের নামটাও উল্লেখ করতে বারণ করেছে, তো সেই জন্য আমি নামটা বলছি না। কিন্তু এই ঘটনাটা কিন্তু ওর বাবা পুরোটাই কিন্তু সাক্ষী আছেন ঘটনাটা। এবং ওই সময় আরও ওইখানে যারা যারা কাজ করতেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ঘটনাটা জানে। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। শম্পার বাবা বাগুইআটির এক হাসপাতালে কাজ করতেন এবং ওনার ডিউটি মেইনলি ওয়ার্ডেই থাকতো। এবার একটা ওয়ার্ডে যখন কেউ কাজ করে, তো সেখানে প্রচুর, একটা হাসপাতাল যথেষ্ট বড় হাসপাতাল, সেখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে, প্রচুর রোগী, ডাক্তার, নার্স, আয়া সবাই থাকে। তো ওইখানে
ওর বাবা মানে বাবার সাথে ডাক্তারদের বলুন বা নার্সদের বলুন, একটা খুব ভালো সম্পর্ক, সবাই চিনতো। ওর বাবা যেহেতু ওখানকার স্থায়ী এমপ্লয়ি ছিলেন, তো ওনাকে সবাই চিনতো, জানতো। এবং আয়া হিসেবেও অনেক আয়া দিদিরা কাজ করতেন, তাদের সাথেও ওর বাবার বেশ চেনা পরিচিতি ছিল। কিন্তু এইরকম কোনো ঘটনা বা এরকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু ওনার এর আগে কোনোদিন হয়নি। তো বিষয় যেটা হলো, কিছুদিন আর কি, দেখুন আয়া হিসেবে যারা কাজ করে তারা কিন্তু মানে খুব যে টানা একই হাসপাতালে দিনের পর দিন কাজ করে তা তো নয়। তারা এক একজন কাজ করে কিছু বছর, তারপর হয়তো তারা অন্য কোথাও কাজে চলে যায়, বা তাদের হয়তো বিয়ে হয়ে যায়, তারা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, এরকম অনেক ঘটনাই ঘটে। তো সেরকমই একবার কি হলো, মানে ওর বাবা যেই ওয়ার্ডে ছিলেন, তো সেইখানে একজন আয়া মাসি, মানে ওনার বয়স কিন্তু খুব বেশি ছিল না, মানে অন্যান্য যারা আয়া মাসিরা আছে তো তাদেরই পরিচিত একজন বলে যে আমার একজন পরিচিত আছে, তো তার খুব কাজের দরকার, ও কাজ মোটামুটি জানে, তো সেই মেয়েটিকে এখানে কাজে ঢোকানো হবে। তো সেই মেয়েটিও এখানে এসে কাজ পেয়ে যায়, এবং সেও কিন্তু আয়া হিসেবে কাজ করে শুরু করে। এবার প্রথম যে কদিন ওই মেয়েটি হাসপাতালে আসে আয়ার কাজ করতে, সে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সবার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলতো, নিজের কাজটুকু ভালো করে করতো, যে পেশেন্টের হয়েও কাজ করতো তার জন্য তাকেও যত্ন আত্তি করা, যা যা কাজকর্ম থাকে সেগুলো সবই করতো। এবারে কয়েকটা মাস, মানে প্রথম 2-3 মাস সবকিছু ঠিকঠাক যাওয়ার পরে ওই মেয়েটি যে নতুন কাজে ঢুকলো, আচ্ছা ওই মেয়েটির নাম ছিল রানী, ঠিক আছে? তো রানী বলে যে মেয়েটি আয়ার কাজে ঢুকলো, সে না মানে সে আশেপাশে যত আর কি নার্স বলুন বা অন্যান্য যারা আয়ারা ছিলেন, সেই সমস্ত মহিলাদের সাথে না একটু মানে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, একটু অ্যাভয়েড করার ভঙ্গিতে ব্যবহার করতো, মানে তাদের কথা অতটা শুনতো না, তাদের সাথে কথা বলার সময় একটু অ্যাটিটিউড নিয়ে কথা বলতো, একটু রুড হয়ে কথা বলতো, এইরকম। কিন্তু অপরদিকে ওই ওয়ার্ডে ধরুন যারা কাজ করে, বা কোনো পেশেন্টের বাড়ির লোক হোক বা যেই হোক, কোনো পুরুষ মানুষ হলে মানে তার সাথে খুব মিষ্টি মুখে কথাবার্তা বলা, তার সাথে অতিরিক্ত ভালো মানুষই দেখানো, বা একটু ন্যাকামো করে কথা বলা যেটাকে বলে, সেই রকম ভাবভঙ্গিগুলো কিন্তু করতো। এবার এই জিনিসটা কিন্তু প্রথম দিকে কেউ অতটা বুঝতে পারে না, কিন্তু আস্তে আস্তে ওর এই ব্যবহারের যে একটা অদ্ভুত চেঞ্জ, যে কাজের জায়গায় মানে অন্যান্য আয়ামাসি বা নার্স যারা রয়েছে তাদের সাথে ঠিকমতো কেমন করে একটা কথা বলে, অথচ যেই কোনো পুরুষ মানুষ সামনে আসে তার সাথে খুব আর কি ভালোভাবে অতিরিক্ত ন্যাকামো করে একটা অন্যরকমভাবে কথা বলে। এবার একদিন কি হয়, বেশ কিছু যারা ওখানে পুরনো আয়া ছিলেন, তো তারা না ওই মেয়েটাকে বলে যে তুমি পুরুষ মানুষ দেখলে একেবারে গায়ে পড়ে কথা বলো, এত ন্যাকামো করে, যেন তুমি কিচ্ছু বোঝো না, খুব সাদাসিধে একটা ভঙ্গি দেখাও, কই অন্যান্য সময় তো তোমার এরকম ভাবভঙ্গি দেখি না। এবং এইটা যখন ওকে বলে, বেশ দু এক কথা শোনায়, তো তখন না ওই মেয়েটা বলে যে দেখবে একদিন আমি তো আর তোমাদের মতো নই, দেখবে একদিন আমি কোথা থেকে কোথায় পৌঁছে যাই। মানে একটু তাদের সাথে একটু অ্যাটিটিউড দেখিয়ে কথাবার্তা বলে। এবার সবাই ভাবছে যে এ আবার কিরকম মেয়ে, এই দুদিন আগে কয়েক মাস আগে যখন এখানে এসেছিল খুব দুঃখ, খুব কষ্ট, দারিদ্রতা এইসব কথাবার্তা বলে এখানে আয়া হিসেবে কাজে ঢুকেছে, আর এখন আমাদের সাথে এরকম করে কথা বলছে। তো সকলের ওর উপর একটু রাগ হয়। এবার রাগ হলেও কিছু করার নেই, সবাই ওখানে কাজ করছে, ও কাজ পেয়েই যায়, ফলে ওই মেয়েটাও ওরকমই অ্যাটিটিউড দেখে, ওরকমই কিছু করে। এর কিছুদিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেটা হচ্ছে যে ওই হাসপাতালেরই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে একজন ভদ্রলোক কাজ করতেন, এবং তার বয়স প্রায় ওই 38-39 এরকম হবে। আর এই রানী বলে যে মেয়েটা আয়ার কাজ করতো, ওর বয়স হবে ওই 27-28, ম্যাক্সিমাম 29 এরকম। তো যেটা দেখা গেল যে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের একটি লোক, যে মানে যার বয়সে 39-40 হবে, অবভিয়াসলি সে একজন ফ্যামিলি পার্সন, তো তার সাথেই রানীকে বিভিন্ন সময় একসাথে ঘুরতে দেখা যেত। মানে হাসপাতালের আশেপাশে, হয়তো হাসপাতাল থেকে বেরিয়ে একটা ওখানে খাবার দোকান ছিল, সেখানে হয়তো খেতে গেছে, বা পরবর্তী সময় কোনো চায়ের দোকানে বা কোনো ক্যাফেতে এরকম দেখা গেছে।
এবার প্রথম প্রথম যখন এক দুবার ওদের দুজনকে একসাথে দেখা যায়, মানুষ কেউ না কিছু মনে করেনি। মানে শম্পার যিনি বাবা ছিলেন তিনিও ভেবেছেন যে হয়তো এই মেয়েটাও গেছে আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের এই লোকটাও হয়তো গেছে, একসাথে একই হাসপাতালে কাজ করে, টুকটাক হয়তো কথা হচ্ছে। কিন্তু এই দুজনকে একাধিকবার যখন বাইরে একসাথে ঘুরতে দেখা যায়, তখন হসপিটালের বাকি যারা স্টাফ ছিল তাদেরও ব্যাপারটা চোখে আসে এবং সবাই না খুব অবাক হয়ে যায়। কারণ সবাই জানতো যে ওই লোকটা কিন্তু বিবাহিত, তার পুরো ফ্যামিলি রয়েছে। এবার ভাবছে যে এই আয়া মেয়েটার সাথে এত কি গল্প করে। মানে এক দুবার হাসপাতালের পাশে কোনো হয়তো খাওয়ার দোকানে বা চায়ের দোকানে দেখা হয়ে যেতে পারে, কথাও টুকটাক হতে পারে, কিন্তু দুজনকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, এই বিষয়টা খুব একটা মানে গ্রহণযোগ্য নয়। তো শম্পার বাবা সহ আরও দু তিনজন স্টাফ মিলে ভাবলো যে একবার সরাসরি জিজ্ঞেস করবে, কারণ এই জিনিসটা সকলের একটু অড লাগছে যে এই মেয়েটার সাথে এরকম করে কেন ঘুরছে। তার মধ্যে এই বিষয়টা যখন জানাজানি হয়, তো তখন ওখানে আরও যারা আয়া ছিল বা যারা ওই মেয়েটার সাথে কাজ করতো, তারা অনেকেই বলে যে মেয়েটার কিন্তু খুব একটা স্বভাব চরিত্র ভালো নয়। ও পুরুষ মানুষ দেখলেই খুব বেশি ন্যাকামো করে, খুব বেশি আর কি অ্যাটিটিউড দেখিয়ে, খুব সাদাসিধে নিজেকে দেখাতে চেয়ে, খুব দুঃখী কষ্টে আছে এরকম করে ন্যাকা ন্যাকা করে কথা বলে। তো তারাও বলল। এবার শম্পার বাবা সহ আরও দু তিনজন কালিগ মিলে ওই লোকটার কাছে গেছে। এবার গিয়ে সরাসরি তো আর বলা যায় না, এমনি ইনিয়ে বিনিয়ে কথা হতে হতে ওই রানী বলে আয়া মেয়েটির প্রসঙ্গ উঠেছে। এবার এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যে লোকটি কাজ করতো, সেই লোকটা কিন্তু মানে খুবই ভালো ভদ্র আর কি একটা লোক হিসেবেই সবাই জানতো। সে ভালো কাজকর্ম করে, স্টাফদের সাথে, অন্যান্য ফেলো স্টাফদের সাথে ভালোই ব্যবহার করে। কিন্তু দেখা গেল একটা অদ্ভুত বিষয়, যে ওই লোকটি যেই মুহূর্তে রানীর কথা উঠল এবং সবাই যখন জিজ্ঞেস করলো যে কেন তোমাদেরকে একসাথে ভাবে দেখা যাচ্ছে, কি ব্যাপার, মানে তোমার কাছে কি মেয়েটা কোনো হেল্প চাইছে বা কিছু কি ব্যাপার, মানে সবাই কিন্তু খুব ভালোভাবেই বলেছে যে হয়তো কোনো দরকারও থাকতে পারে। কিন্তু লোকটা না খুব বেশি রকমভাবে রিয়াক্ট করে যায় এবং সে তাকে খুবই ভালোভাবে তার সাথে কথা বলা হলেও সে না একটা এমন রিয়াকশন দেয় যেন তাকে খুব খারাপ কিছু বলা হয়েছে। এবং সে তখন উত্তেজিত হয়ে মানে ৫-৬টা কথা খুব বাজেভাবে বলে যে তোমরা কি বলছো উল্টোপাল্টা, তোমরা যেরকম মিন করতে চাইছো ওরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে, আমরা ভালো বন্ধু, এরকম আর কি বলেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই লোকটা এমনভাবেই রিয়াক্ট করে ওঠে যে এই রিয়াকশনটা দেখে সবাই বুঝতে পারে যে কিছু তো একটা ব্যাপার আছে। আর এই আয়া মেয়েটার সাথে এনার বন্ধুত্ব আলাদা করে হওয়ার মতো কিন্তু কোনো বিষয়ই নেই। দুজনে একসাথে কাজও করে না, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করে আর এই মেয়েটা আয়ার কাজ করে, ফলে এরা এভাবে অসমবাসীবে বন্ধুর হবে কি করে। তো সবাই বুঝতে পারে এখানে একটা কিছু গন্ডগোল আছে। তো সবাই বুঝেই গেল যে ব্যাপার আছে। তো কি করবে এবার, লোকটাকে যাই হোক ইনডাইরেক্টলি বোঝানো হলো যে দেখো তোমার তো একটা ফ্যামিলি আছে, তুমি এভাবে এর সাথে তোমাকে মানে এও দেখে নিচ্ছে তোমাকে এরকমভাবেই মেয়েটার সাথে বিভিন্ন জায়গায় গল্প করতে, এটা কিন্তু ঠিক না। আর তোমার সাথে ওর বন্ধুত্ব হলোটাই বা কী করে। যাই হোক, তো লোকটি কোনো প্রশ্নেরই খুব ভালো সদুত্তর যে দিতে পারলো তা কিন্তু নয়। এবার ওখানকারই আর একজন এমপ্লয়ি ছিলেন, যার সাথে আর কি শম্পার বাবারও খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই লোকটি বলল যে না, এই ব্যাপারটা ওর বাড়িতে জানাতে হবে। আচ্ছা, আমি আজকে যে ঘটনাটা বলছি এটা কিন্তু বেশ অনেক বছর আগেকার ঘটনা। তো এখন যেমন মানুষের কিছু একটা হলো না হলো সেটা নিয়ে অতটা মাথা ঘামায় না, তখনকার সময় না মানে এই এমপ্লয়িরা একে অপরের বাড়ি যাওয়া বা সেখানে একটা তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক এটা কিন্তু হতো। তো উনি ভাবলেন যে না, ওনার বউকে একটা ইনফর্ম করা উচিত, তারপর ওরা নিজেরা নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝে নেবে। তো ওই কলিগ যিনি ছিলেন তিনি আবার কি করলেন, তার ওয়াইফকে নিয়ে একদিন ওদের বাড়ি গেল এবং ওনার ওয়াইফকে দিয়ে ঘটনাটা ওই ভদ্রলোকের ওয়াইফকে বলেছে যে তোমার বরকে কিন্তু এরকম একটা আয়ার সাথে হসপিটালে একটা আয়ার সাথে এরকম কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে। তো সেই বউটি যখন এই কথাটা শোনে তার স্বামীর সম্পর্কে, সে না মানে হাউ হাউ করে কাঁদতে থাকে এবং সে বলে যে বিশ্বাস করো, তোমরা যদি নাও বলতে না, আমার মনে কিন্তু একটা সন্দেহ হচ্ছিল, কারণ আমি আমার হাজবেন্ডকে এতদিন ধরে দেখছি সে একরকম ছিল, কিন্তু এখন ও বাড়ি এসে মানে কাজ থেকে যখন বাড়িতে ফেরে, প্রথম কথা হচ্ছে যে টাইমে বাড়ি ফিরতো সেই টাইমে বাড়ি ফেরে না, আধা এক ঘন্টা লেট করে ফেরে, জিজ্ঞেস করলে সদুত্তর দেয় না, খুব বিরক্ত হয়, কোনো কথার মানে সোজাসুজি
উত্তর দিতে চায় না। মানে বাড়ির লোকও বুঝতে পারছে, মানে ওনার বউ বিশেষত বুঝতে পারছে যে কিছু একটা ব্যাপার চলছে। এবার স্বাভাবিকভাবেই যখন এই কথাটা জানতে পারে তখন ওনার খুবই খারাপ লাগে। উনি তখন বলেন যে আমি এই বিষয়ে সরাসরি কথা বলবো। তখন বলছে যে দেখো, আমরা যে তোমাকে বলেছি এই বিষয়টা তুমি বলো না, কারণ অফিসের কালিগদের তরফ থেকে ওনাকে একবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি ব্যাপারটা স্বীকারও করেননি, আবার এমন কিছু উনি মানে আমাদেরকে রিজন দিতে পারেনি যেটাতে জাস্টিফাই হয় যে ওই মেয়েটার সাথে কথা বলা বা কিছু। তো ওনার বউ বুঝতে পেরে গেল। তো তারপরে নিশ্চয়ই ওনার বউ ওনাকে বুঝিয়েছিলেন। কিন্তু যেটা দেখা গেল যে ওই লোকটি বুঝতে পেরে যায় যে এইভাবে হসপিটালের আশেপাশে যদি কোথাও দেখা করে বা ওরা কথা বলে, সেটা ওনার কালিগরা ঠিক ভালো চোখে নিচ্ছে না। তো উনি তারপর থেকে ওই আয়ার সাথে খুব একটা কিন্তু ওই লোকটিকে দেখা যেত না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে লোকটা বুঝতে পেরে যায় যে বাকি কালিগরা ওনার এই ব্যাপারটাকে খুব একটা অ্যাকসেপ্ট করছে না। ফলে উনিও বাকিদের সাথে, যেমন উনি আগেটা খুব মিলিয়ে মিশে থাকতো, এক বছরে 1-2বার করে ওরা পিকনিকে যেত ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের স্টাফেরা, উনি সব কিছু থেকে নিজেকে দূরে দূরে রাখতো। কোথাও একটা লজ্জাবোধ বা কোথাও একটা ওনার মনে হয়েছিল যে এবার আমাকে যদি সরাসরি জিজ্ঞেস করে আমি তখন কি বলবো, কিছু একটা ব্যাপার নিয়ে উনি একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়। এবং ওই আয়ার সাথে কিন্তু এই লোকটার যে ঘুরতে দেখা যেত, বেড়াতে দেখা যেত, সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায়। এবার এবার এদিকে যেটা হয়েছে, ওই আয়ার সাথে বাকি যে আয়ারা কাজ করতো তারা তো একে চেনে যে এর স্বভাব ভালো নয়, আর এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে একজনের মানে সংসার রয়েছে, তারপরেও তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। তো এরাও কি করতো, ওই মেয়েটাকে এড়িয়ে চলতো। এবং ওই মেয়েটা আগে যেরকম জামা কাপড় পোশাক আশাক পরতো, যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, দেখা গেল যে মেয়েটা এবার হঠাৎ করে দামি দামি জিনিস ব্যবহার করছে, সব কিছু এরকম চলছে। এবার সবাই বুঝতেই পেরেছে নিশ্চয়ই মেয়েটার কোনো অন্য কোনো জায়গা থেকে টাকা পয়সার সোর্স আছে, বা অন্য কেউ হয়তো ওকে মেয়েটাকে দিচ্ছে। এবং এর কিছুদিন পরে ওই লোকটি আর কি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যে লোকটির সাথে ওই রানী বলে আয়া মেয়েটিকে ঘুরতে দেখা যেত, সেই লোকটি নিজে থেকেই একদিন বলে যে আমার সাথে কিন্তু ওর কোনো কথাবার্তার হয় না। এবার বাকিরা কেউ আর অতটা পাত্তা দেয়নি, যে ঠিক আছে এদের ব্যাপার, আমরা আর কি বলবো। এবার একদিন যেটা হয়, যেই জিনিসটা শম্পার বাবা এক্সপেরিয়েন্স করে, এটা ওনার সাথে ঘটেছিল। তো কি হয়েছে, একদিন উনি কি করেছে, মানে ওই আয়া মেয়েটা ওর কাজের, ওর ডিউটি আওয়ার হয়তো 8টা থেকে শুরু, তো ও আধা ঘন্টা আগে এসছে। এবার আধা ঘন্টা আগে এসে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের ওখানে কয়েকজন তো থাকেই সব সময়, তো তাদের কাছে এসে বলছে কি যে ওদের বাড়িতে কোনো একটা পুজো আচ্ছা কিছু একটা হয়েছে, তো বলে একটু মিষ্টি দিতে গেছে। এবার ওখানে শম্পার বাবাও ছিল, ওনাকেও মিষ্টি দিয়েছে। তো পুজোর প্রসাদের কথা বলেছে, তো কেউই না করেনি, নিয়ে নিয়েছে মিষ্টিটা। এবার ওই মিষ্টিটা নিয়েছে, বা তিনজনেই মিষ্টি রেখেছে, ওরকম কাজু বরফি মিষ্টি দিয়েছিল, তো তিনজনেই খেয়েছে মিষ্টিটা। এবার যখন মিষ্টিটা খেয়েছে তখন কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি। কিন্তু যেটা ব্যাপার হয় যে ওই মিষ্টিটা যে খুব স্বাভাবিক মিষ্টি ছিল না, সেটা কিন্তু সেই মুহূর্তে ওই যে তিনজন আর কি মিষ্টিটা খেয়েছো, তারা কিন্তু গুণাক্ষরও টের পায়নি। এবার এই মিষ্টিটার কি সিগনিফিকেন্স ছিল সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। এর মধ্যে একটা ঘটনা আমি বলি, সেইটা আবার ওনাদেরই ডিপার্টমেন্টে একটি ছেলে, যে ছেলেটির বয়স খুব বেশি ছিল না, এবং সেই ছেলেটি বেশ অনেকক্ষণ অবধি ওয়ার্ডে থাকতো, ওর আর কি কাজ থাকতো। আর এই আয়া মেয়েটার বিভিন্ন সময় ডিউটি পড়তো, অনেক সময় মেয়েটার রাতের দিকেও ডিউটি থাকতো। আর যারা আর কি 24 ঘন্টার আয়া রাখে, 12 ঘন্টা হয়তো রাতের ডিউটি থাকবে, তো সেই মেয়েটা কিন্তু থাকতো। এটা কিন্তু ওই ছেলেটা সবার সামনে বলেছিল, মানে এটা অনেক পরে বলেছিল, সেই সময় বলেনি। কোনো একটা ভয় হোক বা লজ্জা হোক, কিছু একটা বশবর্তী হয়েছে ছেলেটা, কিন্তু সেই সময় ঘটনাটা রিভিল করেনি। তো কি ঘটনা ছিল, ঘটনাটা হচ্ছে যে ওই মেয়েটা সেদিন ওর নাইট ডিউটি পড়েছিল। এবার ওয়ার্ডের বাইরে ডাক্তার একবার করে, মানে ডাক্তারের তো টাইমিং থাকে, ডাক্তার একবার করে প্রত্যেকটা রুগীকে দেখে যায়। তারপরে ডাক্তারদের যেখানে রেস্ট নেয়ার সেইখানে থাকে। এবার আবার হয়তো তারা ভোরের দিকে একবার আসে, একবার দেখে যায় পেশেন্টদেরকে। তো সবসময় তার ডাক্তাররা ওয়ার্ডের মধ্যে থাকে না,
এবার নার্সরাও তাদের বসার জায়গায় থাকে, যাকে যখন যেটা ওষুধ ইঞ্জেকশন দেয় সেটা নির্দিষ্ট টাইমিং থাকে, তো তখনই আসে। এবার বাকি সময়গুলো আয়ারাই কিন্তু ওইখানটায় থাকে ওয়ার্ডে। তো ওই ছেলেটা, মানে ও তো আর ওয়ার্ডের মধ্যে ছিল না, ও বাইরে কাজ করতো। তো ওর সেদিন ওর শিফট পড়েছে, রাত 10টা অব্দি ওর শিফট রয়েছে। তো 10টা অব্দি ওখানে আছে, তখন ওই 9:30 বাজে, এবং সেই সময় ওয়ার্ডের মধ্যে কোনো নার্সও নেই, কোনো ডাক্তারও নেই, তারা সবাই রাউন্ড করে চলে গেছে। এবার ওই যে ছেলেটা, সেই ছেলেটা বাইরের দিকের একটা ঘর রয়েছে, সেখানেও বসে কাজ করছিল। এবার হঠাৎ করেই এই রানী বলে যে মেয়েটি, সে না সামনে আসে এবং এসে, এবং দেখুন ওইখানে যারা কাজ করে তারা বিভিন্ন সময় আসে, কথাবার্তা বলে, তাদের একটা বসার জায়গা থাকে, বসে রেস্ট নেয়, এটা খুব স্বাভাবিক বিষয়, এর মধ্যে কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নেই। তো মেয়েটা এসছে, তো উনি ভেবেছে হয়তো কোনো কাজ আছে, কারণ ওদেরকে অনেক সময় ডিউটি আওয়ার্সটা লেখাতে হয়, তো ভেবেছে এরকম কোনো কাজ আছে। তো হঠাৎ করেই আর কি মেয়েটা আসে এবং এসে বলে যে ওর নাকি শরীর খারাপ লাগছে। তো বলেছে যে আচ্ছা তোমার শরীর খারাপ লাগছে, ঠিক আছে তাই তুমি বসো, আমি নার্স দিদিকে ডেকে আনছি। তখন বলছে না, আমার নার্স দিদিকে ডাকতে হবে না, আমি এমনিতে ঠিক আছি। বলে আমার না খুব অস্বস্তি লাগছে। এই বলে মেয়েটি একটা অদ্ভুত কাজ করতে উদ্যত হয়। সেটা কি, হঠাৎ করেই নাকি, মানে ছেলেটা যেটা বলেছে, হঠাৎ করেই ওই করিডোরের সামনেই মেয়েটা একটা চুড়িদার পরেছিল, ও চুড়িদারটাকে না উপর থেকে খোলার চেষ্টা করে। এবার এটা দেখে না ছেলেটা খুব ঘাবড়ে গেছে। ও বলছে এই তুমি কি করছো, ওদিকে তো বাথরুম আছে, তুমি ওদিকে গিয়ে যা তোমার কিছু চেঞ্জ করতে, তুমি ওদিকে গিয়ে করো, তুমি এখানে কেন করছো? তখন মেয়েটা বলছে ও আমার না খুব শরীরটা খারাপ লাগছিল, আমি না ঘাবড়েই গেছি, আমি বুঝতে পারিনি, আচ্ছা আচ্ছা আমি বাথরুমে যাচ্ছি। তো বলে মেয়েটা বাথরুমে চলে যায়। এবার ছেলেটা না খুব অবাক হয়ে যায় যে শরীর খারাপ লাগতে পারে, শরীর খারাপ লাগলে মানুষের মাথা ঘুরতে পারে, বমি হতে পারে, জ্বর লাগতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তাই বলে করিডোরের সামনের ঘরের সামনে ওখানটা আর কেউ ছিল না, ফট করে কেউ নিজের জামা কাপড় খোলার চেষ্টা কেন করতে যাবে, নিজেই নিজে জামা কাপড় খুলছে। তার ভাবছে সত্যি কি মেয়েটার এতটাই শরীর খারাপ লাগছে যে কোনটা বাথরুম কোনটা করিডোরের সামনের ঘর সেটাও বুঝতে পারেনি। এবার ছেলেটা খুব কনফিউজড হয়ে যায় এবং ছেলেটা নিজের কাজকর্ম করে 10টার সময়ও বেরিয়ে যায়, ওর ডিউটি শেষ হয়ে যায়, ও বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনার আগে একবার কি হয়েছিল, মানে সেই দিনকারই ঘটনা, সেদিন বিকেল বেলা নাগাদ মেয়েটা বাড়িতে কিছু একটা টিফিন টাইপের কিছু একটা এনেছিল এবং ওই ছেলেটাকে একটা কিছু খাইয়েছে, মানে ওরকমই প্রসাদ বলে কিছু একটা ওকে দিয়েছে মিষ্টি জাতীয়। এবার ছেলেটা খেয়ে নিয়েছে, গল্প করতে করতে খেয়ে নিয়েছে। এবার ওই যে ছেলেটা ছিল, সেই ছেলেটা কিন্তু মানে এই রানী বলে আয়া মেয়েটার যে এত মানে কীর্তিকলাপ আছে সেসব বিষয়ে অতটা কিছু জানতো না। এবার ও খেয়ে নিয়েছে, আর ওর সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলেছে, দিয়েছে, ও খেয়ে নিয়েছে, এর মধ্যে তো বিশেষ কিছু নেই, তো অতটা কিছু মাথা ঘামায়। এবার যেটা হলো, ও পরের দিন এসেছে এবং পরের দিন যখন মেয়ে ছেলেটা কাজে আসে, ওর নাকি খালি মনে হতো যে একবার রানীর সাথে গিয়ে কথা বলি বা একবার রানীর সাথে দেখা করি, এরকম একটা ওর ওই রানী বলে মেয়েটির প্রতি একটা অদ্ভুত রকমের আকর্ষণ জন্মায়। মানে আকর্ষণ বলতে জাস্ট ওই কথা বলবো, একটু ওর সাথে সময় কাটাবো, এরকম টাইপের। এটা ছেলেটা নিজেই বলেছে, কিন্তু অনেক পরে। এবার এই করে ছেলেটার সাথে এই রানী বলে মেয়েটার একটা বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় এবং দুজনে মাঝে মধ্যেই কথা বলতো। এবার কথা যে বলতো সেটা যে খুব মানে প্রেম ভালোবাসা টাইপের কথা সেরকম কিন্তু নয়, খুব স্বাভাবিক কথা। এবং এই করে নাকি এমন একটা বিষয় হয়ে গেল যে ওই ছেলেটা ওই রানী বলে মেয়েটার সাথে ডেইলি ফোনে কথা বলতো এবং সপ্তাহে 2 থেকে 3 বার ওরা ঘুরতে যেত। মানে কলকাতার মধ্যে কোথাও হয়তো কোনো রেস্তোরাঁয় গেল খেতে, কি কোনো একটা পার্কে গেল একটু ঘুরতে, এই রকম। এবার ছেলেটা অবিবাহিত। এবার ও মানে ওরা নিজে মনে মনে মাঝে মধ্যে ভাবতো যে আমি যে রানী বলে মেয়েটার সাথে ঘুরছি ফিরছি কেন করছি, মানে নিজের মনে নিজে কোশ্চেন আসতো। তো তারপর না বুঝতে পারতো না, হয়তো ঠিক আছে বন্ধু হতেই পারে, কিন্তু বিষয়টা যে ঠিক কোন দিকে যাচ্ছে বা কি ব্যাপার সেটা কিন্তু ছেলেটা বুঝতে পারতো না। এবার এই প্রসঙ্গে যখন মেয়েটার সাথে, মানে রানী বলে মেয়েটার সাথে এই ছেলেটার একটা বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, তো তখন কি হয়েছে যে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ছেলেটা কিন্তু খুব মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। আর মানে সবারই যেমন একটা ইচ্ছে থাকে যে একটা বাড়ি করব, কি একটা ফ্ল্যাট কিনবো, সংসারে অনেক কিছুর জন্য একটা টাকা জমাতে হবে, একটা মানি গোল থাকে। তো
তো ওরও সেরকম ছিল। কিন্তু অদ্ভুতভাবে ওই রানী বলে ওই আয়া মেয়েটি বিভিন্ন রকমের এক্সকিউজ দেখিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সেটা থেকে মাঝে মধ্যে কিন্তু 5,000, 6,000, 2,000, 1,000, 500 এরকম করে টাকা নিত। এবং যে ছেলেটা নিজে খুব একটা ব্র্যান্ডেড জামা কাপড় পরতো না, বা একটা পয়সা সেভ করার যে মানসিকতা যেটা কম বেশি সবার মধ্যেই থাকে, ওই ছেলেটার মধ্যে খুবই ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই রানী বলে মেয়েটা যখন যখনই ওর থেকে টাকা চাইতো, ও দিয়ে দিত টাকা, ও মাথা ঘামাতো না। এবার ও কেন টাকা দিচ্ছে, কি জন্য টাকা দিচ্ছে, ও নিজেই জানতো না, কিন্তু ও দিয়ে গেছে টাকা। এবং সত্যি কথা বলতে কি, সেটা কখনো হিসেবও রাখেনি যে অ্যাকচুয়ালি ওকে কত টাকা টোটাল দিয়েছে। এবং এই ব্যাপারটা মোটামুটি কিন্তু মাস 6 চলে। ভাবুন, মাস 6 মধ্যে ওই রানী বলে মেয়েটি এই ছেলেটির এমন বিশ্বাস অর্জন করে নিয়েছে যে ওকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু দিয়ে দিত। গেল এইভাবে কিছু। এবং এই পুরো সময়টা ও মানে এই ছেলেটা রানীর কথা ছাড়া, মানে কেউ যদি ওকে রানীর সম্পর্কে কিছু একটা কথা বলতো, যে তুমি রানীর সাথে কেন এত কথা বলছো, বা কিছু একটা যদি বলতো, ওর না খুব রাগ হতো তার উপরে, যে কেন ও রানীর নামে বলেছে, খুব রাগ হতো। এবার সেই রাগটা হতো, রাগের ফলাফলে হয়তো কিছু একটা বলে দিত। এবং পরবর্তী সময় ওর মাঝে মধ্যে মনে হতো যে আমি সত্যিই তো, আমি রানীর সাথে কেন এত ঘুরে বেড়াই। মানে এরকম নয় যে ওদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা চলছে বা কিছু, কিন্তু অদ্ভুত রকমভাবে রানীকে যখনই ও দেখতো, তখনই ও না সব কিছু মাথা থেকে ওর বেরিয়ে যেত। ঠিক আছে? এবং সেই একটা বশ্যতা শিকারের মতো একটা বিষয় চলে এসেছিল। এবং সেই জায়গা থেকেই রানী যা বলতো এ কিন্তু তাই করতো। মানে মেইনলি ওই টাকা পয়সা দেওয়া। এইভাবে মাস 6 চলল। এবং এই মাস 6 চলার পরে কি হয়েছিল সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি। আমি তার আগে আপনাদেরকে বলি যে এই মাস 6 পরে কি ঘটনা ঘটলো সেটা আপনাদের, মানে সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এবং তারপর আমি আপনাদেরকে বলবো যে কেন, মানে সবার লাস্টে আপনারা জানতে পারবেন যে কেন সব পুরুষ মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মানে ওর ফাঁদে পা দিয়ে ফেলতো অজান্তে। সেটা কি করে হয়েছিল, এবং শম্পা সহ আরও, শম্পার বাবা সহ আরও যে 2-3 জন কালিককে ওই মিষ্টি খাইয়েছিল, সেটারই বা কী প্রভাব পড়েছিল বা পড়েনি, সেটাও আমি আপনাদেরকে কিন্তু এবার বলবো। তো একদিন কি হয়, ওই যে ছেলেটি রানীর সাথে ঘুরে বেড়াতো, যে ওই হাসপাতালেই কাজ করতো, তো সে তাকে না মানে দেখা যেত যে সে মানে অফিসে এসে আর কি, ওদের আর কি হসপিটালে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গা রয়েছে, সেখানে এসে কারোর সাথে খুব একটা যে কথাবার্তা বলতো ছেলেটা, বা কারোর সাথে একটু হাসি মজা করতো সেরকম না, ও নিজের মনে মুখ বুজে কাজ করতো। আর ওকে দেখে বোঝা যেত যে ও কিছু একটা বিষয় নিয়ে মানে একটু চিন্তিত রয়েছে। ঠিক আছে? এবার ছেলেটা কি নিয়ে চিন্তায় থাকতো বা কি ব্যাপার চলছে ওর মনের মধ্যে, সেসব তো আর বাকি লোকেরা কিছু বুঝতো না, আর কখনো ওকে সেইভাবে জিজ্ঞেসও করেনি। কিন্তু কয়েকজন আর কি ওকে দেখে বুঝতে পারতো যে ও একটু চাপে আছে বা একটু সিরিয়াস আছে এরকম। এবার একদিন কি হয়, একদিন ওই রানী বলে ওই মেয়েটি সেদিনকে আসেনি, ওর সেদিন কাজ ছিল না বা ও কিছু একটা কারণে ছুটি নিয়েছে, তো ও আয়ার কাজে আসেনি। তো একদিন ও মানে ছেলেটা আর কি খুব আর কি হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে, এবং মানে ওকে দেখে বোঝা যাচ্ছে ওর মধ্যে একটা কিছু একটা প্যালপিটেশন হচ্ছে। তো ওকে বাকিরা জিজ্ঞেস করেছে যে কী হয়েছে, শরীর টরীর খারাপ লাগছে কিনা। তো ওকে কী করেছে, একটা ওআরএসের জল দিয়েছে, মানে হাসপাতালের সাপ্লাইয়ের মধ্যে তো থাকে, তো নার্সকে বলেছে একটুখানি ওআরএসের জল দাও, তো ওর একটু মনে হয় শরীর টরীর খারাপ লাগছে, তো ওকে ওআরএসের জল দিয়েছে, ও খেয়েছে ছেলেটা। তো খাওয়ার পরে ওকে যখন বাকিরা সবাই জিজ্ঞেস করছে কালিগরা, তো ও বলেছে না না আমি ঠিক আছি। এবার ও সবার সামনে কথাটা বলেনি, শম্পার বাবা এবং আর একজন কালিগ ছিল, তো মানে তারা আর কি ওর পিছনে পড়েছে, মানে বলছে না তোকে বলতে হবে তোর কী হয়েছে, তো অনেকদিন থেকেই দেখছি যে তুই এরকম, মানে ওর থেকে বয়স, ওরা তোর থেকে বয়সে বেশ কিছুটা ছোটো, তো তোকে তুই তুই করে ডাকতো ছেলেটাকে। তো বলেছে তুই বল কি হয়েছে। তো তখন ছেলেটা মানে ওই রুম থেকে বাইরে বেরিয়ে, বাইরের একটা চায়ের দোকান ছিল হসপিটালের সামনে, তো সেখানে এসে বলছে যে রানীর নামে অনেক কিছু আমি শুনেছিলাম টুকটাক, কিন্তু আমি তো জানতাম না, মানে আমি বিশ্বাস করিনি, আর সত্যি কথা বলতে কি ও ওগুলো নিয়ে অতটা কোনোদিনও মাথাও ঘামায়নি। কিন্তু সমস্যাটা হলো যে মানে এই যে রানীর সাথে ওর মেলামেশা, ওর যে ঘোরাফেরা, এগুলো কিন্তু মানে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে হসপিটালে কেউ কিন্তু জানতো না।
কারণ ওরা হাসপাতালের আশেপাশে কোথাও ঘুরতো না বা ওদেরকে ইন বিটুইন কেউ দেখেনি একসাথে। তো সেই প্রথম ছেলেটা ওই দুজনের সামনে বলে, মানে স্বীকার করে যে ওর সাথে ওর একটা বন্ধুত্ব হয়েছিল এবং ওরা একসাথে রেস্তোরাঁয় খেতে যেত, এদিক ওদিক ঘুরতে যেত, কিন্তু বলছে যে আমাদের মধ্যে কিন্তু কোনো প্রেম ভালোবাসা বা আমরা একে অপরকে বিয়ে করব এরকম কিন্তু কিছু আমাদের মধ্যে কোনো দিনই এরকম কথাবার্তা হয়নি বা এরকম কোনো চিন্তাভাবনাও ছিল না। কিন্তু আমি অদ্ভুত রকমভাবে রানীকে দেখলেই বা ও ফোন করলেই আমি মনে হতো যেন মানে আমি সব কিছু ছেড়ে ছুড়ে ওর সাথেই কথা বলি, ওর সাথেই সময় কাটাই এরকম। তো তখন শম্পার বাবা আর একজন যে কালিগ ছিল সে বলছে যে কি মারাত্মক ব্যাপার, এই কিছুদিন আগে মানে যে আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অন্য একটা ভদ্রলোকের সাথে যে ওনাকে দেখা গেছিল, বলছে অমুকদার সাথে ওর তো একটা সম্পর্ক মতো হয়েছিল, তারপরে আমরা ওর ফ্যামিলিতে জানাই, তারপরে হয়তো ব্যাপারটা মিটে গেছে। ইনি হয়তো মানে ওই লোকটার ওই ঘটনার পর থেকে একটু লজ্জা পেত, নিজের কৃতকর্মটা হয়তো উনি বুঝতে পেরেছিল, যাই হোক। তো বলছে যে তুমি এইসব বিষয়ের মধ্যে ফাঁসলে কি করে? তখন বলছে যে আমি তো অ্যাকচুয়ালি বুঝিনি, আর সত্যি কথা বলতে কি ও আমাকে যে কোনো প্রেম ভালোবাসার কথা বলতো তাও নয়, আমার সাথে এমনিই কথা বলতো, আর আমি নিজেও জানি না যে আমি কেন ওর সাথে এত কথা বলতাম। আমার মধ্যে সমস্যাটা কি তাহলে? তো তখন ছেলেটা বলছে যে আমি ওকে, ও বিভিন্ন সময় বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিসের কথা বলেছে, তো এই ছেলেটা যতটা সাধ্য টাকা দিয়েছে। এবারে এর কিছুদিন পরে নাকি এই রানী বলে মেয়েটা একটা লামসাম পরিমাণ টাকা 50,000 টাকা ছেলেটার থেকে চায়। এবার বুঝতেই পারছেন 50,000 টাকাটা তো একটা খুব ছোটোখাটো অ্যামাউন্ট নয়। এবারে এই পরিমাণ টাকা ছেলেটা কোথা থেকে দেবে? তো স্বাভাবিকভাবেই ছেলেটা বলেছে যে আমি তোমাকে এত পরিমাণ টাকা কি করে দেব, আমার পক্ষে এত টাকা তোমাকে দেওয়া সম্ভব নয়। তো ও নাকি খুব মানে ওর সাথে খুব গায়ে পড়া হয়ে, ওর সাথে খুব মিষ্টি মুখে মানে ন্যাকামন করে কথা বলে ওর থেকে টাকাটা আদায় করার চেষ্টা করে, এবং ছেলেটা সেই সময় মানে ও সব দিক মিলিয়ে ওকে 10,000 টাকা মতো দিয়েও দেয়। কিন্তু তারপরে কিছুদিন পরেই ছেলে মানে ওই মেয়েটা, ওই রানী বলে মেয়েটা আরও 40,000 টাকা চাওয়ার জন্য আর কি ওর উপরে চাপ সৃষ্টি করতে থাকে যে তুমি আরও 40,000 টাকা আমায় দাও, আমার তো 50,000 টাকা দরকার ছিল। তো সেই মুহূর্তে কোনো একটা কারণে ছেলেটার বাড়িতে এই রানী বলে মেয়েটার ব্যাপারে জানাজানি হয়ে যায় যে মেয়েটাকে টাকা দিচ্ছে। মানে বুঝতেই পারছেন যে সেই ছেলেটার বাড়িতেও তার ফ্যামিলি রয়েছে, এবার ছেলেটা মাঝে মধ্যেই বাড়ি থেকে বা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিয়ে দিচ্ছে, তো বাড়িতেও সেই বিষয়টা জানাজানি হয়ে গেছে। তো জানাজানি হওয়ার পরে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ও কিছুদিনের জন্য ছেলেটা বাধ্য হয় বাড়ির চাপে রানী বলে মেয়েটার সাথে যোগাযোগ রাখতে। ও কাজ করে চলে যেত, আর এদিকে মেয়েটা তো ওয়ার্ডে আয়ার কাজ করতো, তো ওদের মধ্যে মানে কাজ চলাকালীন খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। এবার ওই সময় মানে ছেলেটার মাঝেটা অবিবাহিত, তো ওর মা ওকে কোথাও একটা নিয়ে যায়, এবং সেই জায়গায় যখন ওকে যায় তো সেখানে গিয়ে নাকি ওকে একজন বলে যে তোমাকে কেউ খুব বাজেভাবে ঠকাচ্ছে এবং তুমি অলরেডি অনেকটা ঠকে গেছো, তোমার অনেকটা টাকা পয়সা আর্থিক লস হয়ে গেছে, তো তুমি কিন্তু এটা করো না। কোন একজন কাছে নিয়ে যায়, একটা মন্দিরে কোথাও একটা নিয়ে যায় এবং সে নাকি বলে। এবং সেখান থেকে আসার পরে মানে সেদিন যখন নাকি ওই মানে ওই ছেলেটা নিজেই স্বীকার করে যে যখন ওর মা ওকে ওই জায়গায় নিয়ে যায় এবং সেইখানে লোকটা যখন বলে যে তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো না, তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, মানে সেখানে আরও অনেক লোকজন ছিল, তো সেই পারিপার্শ্বিক দিকে তাকিয়ে ওর লোকটার উপরে প্রচণ্ড রাগ হয়, কিন্তু ও কিছু বলে না লোকটাকে। ও বাড়ি চলে আসে এবং ওর মনে হতে থাকে যে ওর শত্রু সবাই, মানে ছেলেটা মনে করে ওর মা ওর শত্রু, ওর বাবা ওর শত্রু, যারা মানে ওই যে লোকটা যে বলেছে ওকে যে তুমি এটা করো না, তুমি যেটা করছো সেটা করো না, ওর সব কিছুই মনে হয় সবাই খুব বাজে, খুব খারাপ। কিন্তু সাডেন মানে একটা রাতেও ঘুমোচ্ছিল, তো সেই দিন ওই মেয়ে মানে রানী বলে মেয়েটা ওকে ফোন করে, তো ও যথারীতি ফোন ধরেছে এবং ফোন ধরে মেয়েটা খুব উদ্ভট টাইপের কিছু কথা বলে ওকে, এবং যে কথাগুলোর মানেও কিছুই বুঝতে পারে না। এবং সেই রাতে নাকি ও একটা স্বপ্ন দেখে, মানে যেটা আগের দিন রাতেই জাস্ট ও দেখেছে, একটা স্বপ্ন দেখে যে ওই মেয়েটা মানে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে ও স্বপ্নে দেখছে যে মানে ওর দিকে তাকিয়ে রয়েছে এবং মানে ওকে বলছে যে
তুই যতই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি তোকে দূরে যেতে দেব না। এবং অদ্ভুত রকমভাবে ওর স্বপ্নটা দেখেই ঘুমটা ভেঙে যায় এবং ওর সারা শরীর থরথর করে উঠে কাঁপতে থাকে ভয়। এবং ও যখন পুরো বিষয়টাকে নিয়ে চিন্তা করে, মানে ওইভাবে ঘুমটা ভেঙে যাওয়ার পর আত্মঘুম আসার কোনো প্রশ্নই নেই। এবং ও না মানে সত্যি সত্যি ও যেটা ওর ফিল করে যে মানে এমনভাবে বিষয়টা কিছুই না, ওর সাথে জাস্ট একটা ওর বন্ধুত্বই ছিল নর্মাল। কিন্তু ও বুঝতে পারে যে ওকে টাকাটা এবার দিতেই হবে, বাকি 40,000 টাকা। এবং এটা ভেবে ওর এত ভয় লাগে এবং ও বুঝতে পারে যে ও একটা এমন কিছুর মধ্যে ঢুকে গেছে যেখান থেকে ওর পক্ষে বেরোনো সম্ভব নয়। মানে ও যে রানীর সাথে যোগাযোগ কথাবার্তা বন্ধ করে দেবে সেটা হয়তো হবে না যতক্ষণ না রানী নিজে থেকে ওর সাথে কথা বলা বন্ধ করছে। এবং এই জন্যই ও এইসব ভেবে এবং এই স্বপ্নটার মাঝে মধ্যে রাতের বেলা আসে। এবং যখন আসে ওর সারা শরীর নাকি থরথর করে কাঁপতে থাকে, যেটার কিন্তু কোনো কারণে, দেখুন আমরা অনেক সময় অনেক কিছু খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারি বা এমন কিছু স্বপ্ন দেখলাম যেটা খুব উদ্ভট টাইপের, সেটা এক জিনিস। কিন্তু কিন্তু এইভাবে স্বপ্ন দেখে থরথর করে কেঁপে ওঠা এটা কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় নয়, তাই না? এবং এই জিনিসটা কিন্তু ও বুঝতে পারে। এবং তারপর থেকে ও চেষ্টা করছে এই বিষয়টা থেকে দূরে থাকার, কিন্তু এমনই হচ্ছে যে ও যতই মানে চেষ্টা করুক যে রানী ফোন এলে ফোন না ধরতে বা কিছু, ওর শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে ওই যে ওকে হসপিটালে ও যে কাজ করছে, ওর যে থরথর করে শরীর কাঁপছিল, এরকম নাকি ওর মানে ওকে দেখে বাইরে থেকে দেখে হলেও বুঝতে পারছে যে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। মানে এটা কিন্তু ওর বাড়িতেও হচ্ছে। এবং ও বুঝতে পারছে যে কিছু একটা এমন কিছু হচ্ছে, মানে ওর আশেপাশে এমন কিছু একটা ঘুরছে, ও ফিল করতে পারছে যে যেটা ওর ক্ষতি করতে পারে। এবার ও নিজেকে অনেকভাবে বুঝিয়েছে যে এরকম কিছু হয় না। ওর প্রত্যেক মুহূর্তে ও যখন রাস্তা দিয়ে হাঁটে ওর নাকি মনে ওর পিছন পিছন কেউ হাঁটছে। ও বহুবার রাস্তায় চলতে চলতে পিছনে ফিরে তাকায়, দেখে যথারীতি কেউ নেই। মানে এগুলো হয়েই চলেছে, এগুলোর থেকে ও কোনোভাবেই মুক্তি পাচ্ছে না। যাই হোক, তো এই ব্যাপারটা যখন হলো তখন ও আর কি মানে এখন ও বুঝতে পেরেছে যে ও এতদিন যেটা করছিল হয়তো কিছু একটা ভুল করছে, কিন্তু এখনও একটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যে ভুলটা থেকেও বেরোতে পারছে না। তো এই দুজন কালিককে যখন বলল, তো তারা তো শুনে খুব অবাক যে এইরকম করে একটা আয়ার কাজ করে হসপিটালে মেয়ে, সে এরকম করে একটা মানুষের সাথে এরকম একটা ব্যবহার করছে, এভাবে টাকা চাইছে। তো ওকে বিভিন্নভাবে জিজ্ঞেস করছে যে মানে তোমরা কোথাও হয়তো ঘুরতে গেছো, কোনো একটা হয়তো ছবি তুলে নিয়েছে বা কিছু, তোমাকে কি কোনোভাবে কি ও ব্ল্যাকমেল করছে বা এরকম কি কিছু? তখন বলছে না, ওরকম কিছু না, শুধু আমি জানি না কি হচ্ছে, আমি শুচ্ছি এবং একটা ভয়ঙ্কর মুখ, ওর মুখের মতোই একটা ভয়ঙ্কর মুখ আমার চোখের সামনে চলে আসে। আমি প্রত্যেক দিন ঘুমানোর চেষ্টা করছি, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছি, বাট আমি ঘুমোতে পারছি না, এইরকম একটা সিচুয়েশন। তো এনারা তো শুনে খুবই অবাক হয়ে গেল। এবার ঘটনা হচ্ছে যে এই বিষয়টা যখন ওই ছেলেটা বলে, শম্পার বাবা কিন্তু বিশ্বাস করে। কিন্তু ওনার সাথে আর একজন যে কালিক ছিল সে আবার শম্পার বাবাকে বলছে যে দেখো, এটা অল্প বয়সী ছোকরা, জওয়ান ছেলে, হয়তো মেয়েটার সাথে ঘুরেছে ঠুরেছে, এখন হয়তো ওর মন ঘুরে গেছে, হয়তো ভাবছে যে না, এই মেয়েটাকে বিয়ে করবো না, তাই হয়তো এই ব্যাপারগুলো ঘটছে। মানে উনি না ব্যাপারটার গুরুত্বটা ঠিক বুঝতে পারেনি, ভেবেছে যে হয়তো ছেলেটা মিথ্যে কথা বলছে বা কিছু, এরকম আবার হয় নাকি। তো ব্যাপারটাকে উনি একটু ক্যাজুয়ালি নিয়ে নেয়। কিন্তু শম্পার বাবা ওর মুখভঙ্গি, ও কথাগুলো বলতে বলতে যে পরিমাণ ভয় পাচ্ছিল, সেটা শুনে না উনি বুঝতে পারে যে না, ছেলেটা কিন্তু মিথ্যে কথা বলছে না, আর ছেলেটা যথেষ্ট ভালো ছেলে। যাই হোক, ওনারা বললো যে দেখো, ওসব কিছু ভেবো না, আর তুমি আর টাকা কেন দেবে, তুমি পরিষ্কার বলে দাও যে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, তুমি ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দাও। ও এখানে আয়ার কাজ করছে, ও তো এখানকার স্থায়ী কোনো স্টাফ নয়, ইভেন ও নার্সও নয়, ও আয়া। কালকে যদি ও কোনো কাজ না পায় বা অন্য জায়গায় যদি কোনো বেশি টাকার কাজ পায়, ও চলেই যাবে। তো তোমার তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, তুমি টাকা পয়সা দেবে না। তো ও বলেছে না, আমি তো টাকা দিতে পারবো না, আমার কাছে সত্যিই টাকা নেই, কারণ আমি ওকে অলরেডি অনেক টাকা দিয়েছি। যাই হোক, এই ব্যাপারটা গেল। তো এই ঘটনার ধরুন মাস এক পরের কথা, হঠাৎ 1 মাস পরে ওনাদের অফিসে আর কি ফোন এলো যে ওই যে ছেলেটা এই রানী আয়া যে ছিল তার খপ্পরে পড়েছিল, সে নাকি বাড়িতে খুব বাজে রকমভাবে পড়ে গেছে, বাড়িতে বাজে রকমভাবে পড়ে গেছে এবং ওর কাঁধে আর পিঠে খুব চোট লেগেছে। তো ওকে স্বাভাবিকভাবেই ওকে এই হাসপাতালে নিয়ে আসা যেত, এখানেই কাজ করে,
তোকে আনা হয়েছে। তো ডাক্তারবাবু দেখে বলেছে ওর কিন্তু ভালো চোট লেগেছে, এবং এই চোট সারতে ওর মানে হসপিটাল থেকে যা চিকিৎসা করা সেগুলো করা তো হবেই, সে চিকিৎসা করতে অনেকটা সময় লাগবে। এবং সব থেকে যেটা বড় কথা ডাক্তারবাবু বলেন যে ওর পুরো 2 মাস রেস্টে থাকতে হবে, 2 মাসও কাজ করতে পারবে না, তাহলে ও ফুল রিকভার হলেও হতে পারে। এবং ও যে বাড়ির মধ্যে পড়ে গেছে ঘরে, সেখানে কিন্তু ওর ভালো মতো ইঞ্জুরি হয়েছে, কাঁধের দিকে, পিঠের দিকে। এবং সবাই অবাক হয়ে, যেমন ডাক্তারবাবু বলে যে তুমি কিভাবে পড়ে গেছো, যে এত তোমার চোট লেগেছে। যাই হোক, তো ও বলে যে ঘরের মধ্যে পড়ে গেছে, জল পড়েছিল তাতে পা পিছলে পড়ে গেছে। যাই হোক, তো সেখানে ওর 10 দিন চিকিৎসা চললো, এবং যেদিন ওকে ডিসচার্জ করে ও বাড়িতে যাবে, সেদিন নাকি ও খুব মানে ও যখন থেকে ওকে হসপিটালে আনা হয়েছে, ও নাকি প্রচণ্ড ভয় ছিল। মানে বারবার ও বলছে ডাক্তারবাবুকে যে আপনি আমার চিকিৎসা তাড়াতাড়ি কমপ্লিট করুন, আমি বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়ে সুস্থ হব। মানে ওই হসপিটালে থাকতেই চাইছে না। এবার এই যে কথাগুলো ও আগে বলেছিল এই দুজন কালিককে, তাদেরকে বলেছিল যে দেখো তোমাদেরকে এই কথাটা বললাম, কিন্তু তোমরা না কাউকে বলো না। এবার ওনারাও এই কথাগুলো বলতে পারছে না, কিন্তু ওনার মানে শম্পার বাবার মনে কিছু একটা চলছে। মানে উনি বুঝতে পারছে যে এই ছেলেটা এতটা টেন্স ছিল, এতটা একটা মানে বাজে সিচুয়েশনের মধ্যে ছিল, তার মধ্যেই বাড়িতে হঠাৎ করে এভাবে পড়ে যাওয়া এবং এভাবে চোট পাওয়া, এই বিষয়টা যে খুব একটা স্বাভাবিক নয়, সেটা কিন্তু ওনার মনে মাথার মধ্যে কোথাও ঘুরছিল। এবার ওইভাবে তো সরাসরি জিজ্ঞেস করা যায়, কারণ প্রথম কিছুদিন ও খুবই অসুস্থ ছিল, ওকে সেভাবে কিছু জিজ্ঞেস করতে পারিনি। তো এর 5-6 দিন পরে যখন শম্পার বাবা ওই ছেলেটার কাছে গেছে, তো সেটাই ওকে মানে ওর বাবাকে বলছে যে আপনি আমাকে মানে ডাক্তারবাবুকে বলুন আমাকে যেন তাড়াতাড়ি ডিসচার্জ করে যায়, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। তো ডাক্তারবাবু বলছে যে তো মানে ওর বাবা বলছে দেখো ডাক্তারবাবু যেটা বলছে সেটার উপরে তার কোনো কথা হয় না, আর চিকিৎসা পুরো না হলে তুমি যদি চিকিৎসা পুরো কমপ্লিট না করে বাড়ি চলে যাও, তাহলে তোমার আবার কিছুদিন পরে আসতে হবে কোনো একটা সমস্যা নিয়ে, তো কি দরকার। তো তখন ওর বাবা বলছে যে আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস বলি, ও যখন হসপিটালে ভর্তি হয় তার কিছুদিন পরে ওই রানী বলে মেয়েটা কিন্তু এই হসপিটাল থেকে কাজ ছেড়ে দেয়, আয়ার কাজটা ছেড়ে দেয়। কিন্তু ও যখন ভর্তি ছিল সে সময় কিন্তু ও কাজে ছিল। তো তখন বলছে যে আসলে মানে আমি যখনই এখানে শুয়ে আছি, মানে ওর তো খুব জোর লেগেছে, ফলে ও খুব বেশি মুভ করতে পারছে না। তো ওকে নাকি দূর থেকে রানী দেখছে, এবং বলছে আমার ওকে দেখলে প্রচণ্ড ভয় লাগছে, এবং ও আমার দিকে এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে আমি মানে আর বাঁচবই না, ও আমাকে পুরো ভস্ম করে দিচ্ছে। এবার সত্যি কথা বলতে কি, এই কথাগুলো যখন ওর মুখে শোনে শম্পার বাবা, ওনার না খুব অড লাগে যে একটা জোয়ান ছেলে একটা মেয়ে তাকাচ্ছে যার সাথে ওর একটা বন্ধুত্ব ছিল, কেন এরকম বলছে। তো ভেবেছে হয়তো মানে খুব শকড হয়ে গেছে, বা কোনো একটা কারণে রানীর প্রতি খুব মানে কি বলবো বীতশ্রদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য হয়তো কথাগুলো বলছে। তো তখন বলছে যে ঠিক আছে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি ডাক্তারবাবুকে বলবো, কিন্তু তোমার রিপোর্টগুলো কিছুটা আসুক, তোমার এখনো ডায়াগনোসিস বাকি আছে, তারপরে অবশ্যই নিশ্চয়ই ডাক্তার তোমায় ছেড়ে দেবে। এবং যখনই মানে প্রত্যেক দিনই আর কি ওয়ার্ডে দেখা করতে যেত শম্পার বাবা, তো প্রত্যেক দিন ছেলেটা বলতো যে আমি এখানে থাকতে পারছি না, আমার একটুও ঘুম হচ্ছে না। মানে ও যতটুকু ঘুমোচ্ছে দিনের বেলা ঘুমোচ্ছে, রাত হলেও আর ঘুমোতে পারছে না। মানে ওর নাকি অদ্ভুত রকমের ওর ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ওর চোখের সামনে আসছে। এবং আরও মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে শম্পার বাবা জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি ঘরে পড়ে গেলে কি করে, মানে জল পড়লে পড়ে যেতেই পারে মানুষ, সেটা কথা না, কিন্তু তোমার ক্ষেত্রে ঘটনাটা কি করে ঘটলো। তো তখন বলছে যে আমি যেটা আপনাকে বলবো আপনি বিশ্বাস করবেন না। ওর বাবা বলছে কেন বিশ্বাস করবো, তুমি বলো কি হয়েছিল। তো ছেলেটা যেটা জানায় যে এই ঘটনাটা ঘটার কিছুদিন আগে ছেলেটা মানে বাড়ির কথা শুনে এবং ও নিজেও কিছুটা বিচার বিবেচনা করে ওই রানী বলে মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, এবং যোগাযোগ বন্ধ করে দেয়, কথাবার্তা বন্ধ হয়ে যায় ছেলেটার দিক থেকে। কিন্তু রানী বলে ওই আয়াটা, সে কিন্তু ওকে খুব ফোন করতো, মেসেজ করতো, এবার ব্লক করে দেওয়ার পরে সেসব হচ্ছে না, তো অন্যান্য নাম্বার থেকে ফোন করছে, টাকা পয়সা চাইছে, এরকম। এবার এই ছেলেটা তো সমস্ত কমিউনিকেশন নিজের দিক থেকে বন্ধ করে দিয়েছে, এবং ছেলেটা ভেবেছে যে ঠিক আছে আমি বন্ধ করে দিয়েছি, আমার আর কোনো সমস্যা নেই। এবার এই ছেলেটার সাথে যতদিন ওই রানী মেয়েটার আর কি একটা যোগাযোগ ছিল, তো এর মাঝখানে ছেলেটা তো অনেক টাকা পয়সাই দিয়েছিল, এবং
কোনো একটা কিছুতে ওই মেয়েটা ওকে একটা চকলেট দিয়েছিল, আর তার সাথে একটা ওকে মানে ওই সেন্টেড ক্যান্ডেল হয় না, তো সেরকম একটা সেন্টেড ছোট্ট ক্যান্ডেল আর কি, মোমবাতি, সেটা দিয়েছিল। এবার চকলেটটাও হয়তো তখন খেয়ে ফেলেছে, এবার এই মোমবাতিটা কিন্তু রয়ে গেছিল। এবার ওর ঘরে রয়েছে ছুটির দিন, এবং ওর বাড়ির মানে আর কি যারা ছিল তারা ওদেরই একটা কোনো আত্মীয়ের একটা শ্রাদ্ধ পড়েছিল, তো তারা ওখানে গেছে এবং এই ছেলেটা যায়নি, তো বাড়িতে একা ছিল এবং সময়টা কিন্তু মানে দিনের বেলা, দুপুরের দিকে। এবার ওর ঘরে কিছু একটা কাজ করছিল, তো ও বাথরুমে যায়। এবার বাথরুমে যখন ও গেছে, তো বাথরুম থেকে ও মানে বুঝতে পারছে ওর ঘরে কোথাও একটা আওয়াজ হচ্ছে, মানে ওর ঘর থেকে একটা আওয়াজ আসছে। এবার দেখুন বাড়িতে কেউ নেই, ওর ঘরের দিক থেকে আওয়াজ আসছে, তো ওর একটু অড লাগে। তো কিছুক্ষণ পর ও বাথরুমের কাজ শেষ করে যখন ও ওর ঘরের দিকে এসেছে, ওর একটু মানে ও সারপ্রাইজড হয়ে গেছে যে আওয়াজটা কোথা থেকে আসছিল, ঘরে তো কেউ নেই, নিচে তালা দেওয়া রয়েছে। এবার ও দেখে ওর ঘরে কেউ নেই ঠিকই, কিন্তু ওর ঘরে ওর খাটের পাশে একটা টেবিল রয়েছে, এবং সেই টেবিলের পাশে ওই মেয়েটার দেওয়া মোমবাতিটা রয়েছে, এবং কোনোখানে কিছু নেই। ওই দিনের বেলা ওই মোমবাতিটা হঠাৎ করে নিজে থেকে জ্বলছে, এবং এটা দেখে না ও ভীষণ রকমভাবে অবাক হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে ওই মোমবাতিটাও জ্বালায়নি। দ্বিতীয় হচ্ছে যে যদিও কোনো কারণে মনের ভুলবশত যদিও মানে ওই মোমবাতিটা জ্বালিয়ে যদি ও ভুলেও যেত, সেটা কিন্তু সন্ধ্যের পরে হলে তাও হতো। এবার ওর এতটাই অবাক লাগে, ও কিছুক্ষণের জন্য মানে থম মেরে যায় যে কী হলো ব্যাপারটা, এই মোমবাতিটাকে জ্বালালো। এবং ওর কিউরিয়াসিটির জন্য ও পুরো ঘরটাকে একবার চক্কর কেটে আসে যে কেউ ঘরে আছে কিনা। আসার কথা নয়, তালা দেওয়া, চাবি ওর কাছে রয়েছে, ভিতর থেকে তালা দেওয়া যেহেতু, ও দেখছে কেউ নেই। এবং ও যখন মোমবাতিটা নিভানোর চেষ্টা করছে, ও দেখছে কোনোভাবেই কিন্তু মোমবাতিটা নিভছে না। একটা মোটামুটি একটা ছোট সাইজের একটু মোটা মোমবাতি, এবং সেটার ফ্লেম কত বড়ই বা হতে পারে, ও নেভানোর চেষ্টা করছে, নিভছে না। এবং যখন ও ওটাকে ফু দিয়ে খুব জোরে ব্লো করে আর কি, তো মোমবাতিটা নিভে যায়। কিন্তু নিভে যে মুহূর্তে যায়, দড়াম করে ওর ঘরের যে জানলাটা রয়েছে সেই জানলাটাকে দড়াম করে, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, আর জানলাটা খুব সুন্দরভাবে মানে লক করে রাখা ছিল, দড়াম করে একটা আওয়াজ হয়। এবং এটাই না ও খুব ঘাবড়ে যায়, কি হলো, তোর সঙ্গে সঙ্গে জানলার দিকে গেছে। এবং জানলার দিকে যে মুহূর্তে ও গেছে, ও সঙ্গে সঙ্গে শব্দ পেল, মানে ও সামনের দিকে গিয়েছে, এবং ওর টেবিলের উপরে যে মোমবাতিটা ছিল সেই মোমবাতিটা ঠাস করে পড়ে যায়। এবার না ওর খুব ভয় লাগে যে ব্যাপারটা কি হচ্ছে, মানে কোনো কিছুই কোনো কারণে হচ্ছে সেটাও মানে ফিক্স করতে পারছে না, এবার বুঝতেও পারছে না যে কি হলো। এবার ও যখন ঘুরে সামনের দিকটা এসেছে, ও তখন দেখছে যে বাথরুমের দিক করে ওর মনে হলো এক ঝলক ওই মেয়েটাকে দেখলো, ওই রানী বলে মেয়েটাকে। এবং ওই রানী বলে মেয়েটাকে এক ঝলক দেখার পরে না ওর পুরো শরীরটা পুরো আঁতকে ওঠে যে বদ্ধ বাড়িতে বন্ধ জায়গায় এই মেয়েটা বাথরুমে কি করে এলো, এবং ওর বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। এবং যে মুহূর্তে ও বাথরুমের দিকে উকি মারে খুব ভয় নিয়ে, ও মনে মনে ভাবছে যেটা হতে পারে না, কিন্তু ওর মাথা বলছে দেখ এটা হতে পারে না, কি করে মেয়েটা আসবে, কিন্তু ওর মন বলছে কিছু একটা গন্ডগোল হতে চলেছে, ওর মন তখন ওকে বলে দিয়েছে যে কিছু একটা হতে চলেছে। এবং যে মুহূর্তে ও বাথরুমের দিকে উকিটা মারে, দরজাটা একটুখানি মানে দরজাটা হাফ খোলা হাফ বন্ধ ছিল, ঠিক আছে, যে মুহূর্তে উকি মেরেছে, ওর মনে হলো কেউ একজন ওর চুলের মুঠি ধরে, সামনে যে বেসিনের যে ইউনিটটা থাকে বাথরুমের সেখানে মার্বেল করা ছিল, তো মনে হলো ওর চুলের মুঠিটা ধরে কেউ মার্বেলে ওর মাথাটাকে পুরো কপাল সহ মাথাটাকে পুরো ঠুকে দিতে চাইছে। এবং কোনো রকমে ও যখন মানে বুঝতে পারছে যে ওর মাথাটাকে কেউ ফটাস করে কেউ মানে বাড়ি মারতে যাচ্ছে, তো ও কি করেছে, নিজের মানে শরীরের সমস্ত জোর দিয়ে ও পিছনের দিকে হেলে গেছে, এবং পিছনের দিকে হেলে যাওয়ার জন্য ওর মাথাটা কোনোভাবে বেঁচে যায়, কপাল মাথাটা ওই ঠোকা লাগা থেকে, কিন্তু হুড়মুড়িয়ে পিছনের দিকে ধড়াম করে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে দেখুন একটা মানুষ পড়ে গেল, এবার ওটা জোয়ান ছেলে, ওর হাইটও যথেষ্ট রয়েছে, চোট পেল সেটা একরকম, কিন্তু ও যেটা বলে ছেলেটা যে ও পড়ে যাওয়ার পরে ও স্পষ্ট বুঝতে পারে কেউ একজন, সেটা কোনো মানুষ করলে যেরকম একটা ফিলিংস আসবে বা যে জোরটা আসবে ঠিক সেরকমভাবে কেউ একজনকে সজোরে লাথি মেরে
আবার ওকে দরজার দিকে ও একটা ধাক্কা খায়, মনে হলো যেন কেউ লাথি মারল ওকে। এবং এই লাথিটা যে মারে ওকে, এর ফলে কিন্তু ওর পিঠে, ঘাড়ে, শোল্ডারের দিকে কিন্তু মারাত্মকভাবে ওর একটা চোট লাগে। এবং এরপরে কিছুক্ষণের জন্য মানে ওর চোখের সামনেটা পুরো ব্ল্যাক হয়ে যায়, কিচ্ছু দেখতে পায়নি। এবং কিন্তু দেখতে না পেলেও ওই রানী বলে মেয়েটার যে হাসি ছিল, মানে সেই হাসিটাই অট্টহাস্য করে হাসলে যেরকম একটা আওয়াজ হয়, বা যেরকম একটা হাসির যে অট্টহাস্যের যে আর কি আওয়াজ, ও কিন্তু সেটা শুনতে পায়, কিন্তু চোখের সামনে কিচ্ছু দেখতে পায় না, ওর চোখটা পুরো মানে ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবং সেইটা ও বুঝতে পেরে না, ও কিছুক্ষণের জন্য ফেন্ট হয়ে যায়। তারপরে ওর জ্ঞান আসে এবং ও কোনো রকমে উঠে দাঁড়ায়। তার মাঝখানে তারপরে ওর বাড়ির লোক আসে, তো তারপরে তো ওর এই অবস্থা দেখে তারা ওকে চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু এই যে পুরো ব্যাপারটা ঘটেছে, ছেলেটা বারবার বলেছে যে আমি যে কথাগুলো আপনাকে বললাম, এই কথাগুলোর একটা কথাও মিথ্যে নয়। যাই হোক, তো এরপরে ছেলেটার মোটামুটি হসপিটালের পার্ট চোকে, এবং ছেলেটাকে বাড়িতে ওকে আর কি বেড রেস্টে থাকার জন্য আর কি ডাক্তারবাবু পরামর্শ দেন, তো ও সেখানেই এরকম করে থাকে। এবার বিষয় হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পরে না, ও তো কাজ ছেড়ে দিয়েছিল, ও তো আসতো না। এবার বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ হসপিটালে আর কি আরও যারা যারা ছিল, তাদের সকলের মানে কয়েকজন কালিগ বলুন বা অন্য যে আয়ারা ছিল, তাদের সবার মধ্যে না ওই মেয়েটার প্রতি একটা অদ্ভুত রকমের, মানে সবাই অবাক হয়ে গেছে, একটা রাগ হচ্ছে কারো কারো। কেউ বলছে এত বাজে মেয়েটা, মেয়েটা কী করে যেরকম। এবং ছেলেটা এমন করেই বলেছে, বা এই ব্যাপারটা যখন সবাই বুঝতে পারে, তখন সবাই একটা কথায় সবাই আর কি একমত হয় যে মেয়েটার মধ্যে কিছু তো ব্যাপার ছিল। যাই হোক, এবার বাকি তিনজন কালিককেও যে ও একবার কিছু একটা প্রসাদ জাতীয় কিছু খাইয়েছিল, এবার তারাও না একটু ভয় পেয়ে যায় যে মানে আমরাও তো, ও আমাদেরকে দিয়েছিল, আমরা তো খেয়েছিলাম, তাহলে আমাদের কি কিছু হবে না? তো তো সবাই যে যার মতো ঠাকুর দেবতার নাম গান করছে, সব কিছু হচ্ছে। এবং এরপরে 6-7 দিন পুরো কেটে যায়। 6-7 দিন কেটে যাওয়ার পরে একদিন ওইখানেরই আর একটা অন্য একজন যে আয়া আছে, সে খুব পুরনো আয়া, তো সে এসে একদিন শম্পার বাবার সঙ্গে আরও যে 2-3 জন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ছিল, তো তাদের সাথে তাদের কাছে এসেছে। তো এসে এনাদেরকে দাদা দাদা করে ডাকতো। তো বলছে, দাদা জানেন একটা মানে আজকে ঘটনা ঘটেছে, ওয়ার্ডে একটা পেশেন্ট পার্টি এসেছিল। তো বলছে যে কি ব্যাপার, সে পেশেন্ট পার্টি তো আসতেই পারে। বলছে না না, ব্যাপারটা হচ্ছে ওই রানীকে নিয়ে। আমি বলছে কি? বলছে যে একটা ছেলে আজকে এসেছিল, সেই ছেলেটার ঠাকুমা নাকি মাস 3 আগে ভর্তি ছিল ওই হসপিটালে। এবার মানে সে ঠাকুমাকে দেখাশোনার জন্য হসপিটালটা যাতায়াত ছিল। তো ছেলেটা যেটা জানায় যে সেই যাতায়াত করা থেকেই মানে কিভাবে যে রানীর সাথে ওই ছেলেটার একটা যোগাযোগ হয়, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, সেটা হসপিটালে কেউ বা বাকি যারা আয়া রয়েছে তাদের জানার কথাও নয়। তো ব্যাপারটা যেটা হয় যে ছেলেটা আজকে এসেছে, তার কারণ হচ্ছে ছেলেটা বলে যে সেই সময় ওর সাথে একটা মানে ফোনে কথা হয়েছিল, এবং ওই রানী বলে মেয়েটা মানে যার সাথে একটু বেশি কথাবার্তা বলতো, বা কোনো ছেলে যদি ওর সাথে একটু বেশি কথা বলে ফেলতো, একটু বেশি ইন্টারেস্ট দেখিয়ে ফেলতো, তাদের উপরে ও যে কী কালো জাদু করতো বা কী জাদুটোনা করতো কেউ জানে না, সেই ছেলেটার সাথেও নাকি ওর একটা মোটামুটি কথাবার্তা শুরু হয়ে যায়। এবং এরপরে ওরা 1-2-3 বার দেখা করে নাকি, এবং দেখা করার পরে ওকে নাকি কিছু একটা খাইয়েছিল, এবং খাওয়ানোর পরে ছেলেটা বলছে যে ওর থেকে নাকি কিছু টাকা পয়সা দাবি করেছে। মানে প্রথমে আর কি ওকে খুব গরিব, মানে রানী বলে মেয়েটা নিজেকে খুব গরিব গুরবো এরকম বলে আর কি দেখিয়েছে। এবং ছেলেটাও মানে কোনো মায়া জালে ফেসে যায়, এবং সেও কি করে কিছু টাকা পয়সা ওই রানী বলে মেয়েটাকে দিয়ে দেয়। এবার দিয়ে দেওয়ার পরে ওদের মধ্যে একটা মোটামুটি একটা যোগাযোগ মানে তৈরি হয়ে যায়। এবং এর কিছুদিন পরে নাকি ওই ছেলেটার মতো একদম সেম এই রানী বলে মেয়েটাও বেশ অনেকটা একটা মোটা অঙ্কের টাকা দাবি করে। এবার স্বাভাবিকভাবে অতটা টাকা দেওয়া তো সম্ভবপর নয়, তো ওই ছেলেটা দেয় না। এবং তারপর থেকেই ছেলেটার মারাত্মক রকমভাবে মানে শরীর খারাপ হয়েছে। মানে প্রথমে টুকটাক শরীর খারাপ হয়, ভেবেছে ঠিক আছে ওর শরীর খারাপ হয়েছে, ডাক্তারের কাছে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো কিছু হচ্ছে না। আর ওই রানী বলে মেয়েটা লাস্টে ওর থেকে নাকি কিছু টাকা ধার হিসেবে নিয়েছিল, বলেছিল আমি পরের সপ্তাহতেই টাকাটা দিয়ে দেবো।
এবার ছেলেটা কি করেছিল, অন্য একজনের থেকে টাকা চেয়ে ওই রানী বলে মেয়েটাকে টাকাটা দিয়েছে। এবার যার থেকে টাকা নিয়েছে ছেলেটাকে তো তার সে চাপ দিচ্ছে যে তুমি তো বলেছিলে 1 সপ্তাহের জন্য আমার থেকে টাকা ধার নিচ্ছ। এবার ছেলেটা ভাবছে যে আমাকে রানী বলেছিল 1 সপ্তাহ পরে টাকাটা দিয়ে দেবে। ও যখন এই মেয়েটাকে ফোন করছে তখন দেখছে মেয়েটা, আর ও তো কাজও ছেড়ে দিয়েছে রিসেন্ট, ফলে কোনো ফোনও ধরছে না, কিচ্ছু না। এবং এরপরে ও কোনো রকমে নিজের মান বাঁচাতে নিজের যা কিছু টাকা পয়সা ছিল, ওর দামি মোবাইল ছিল, সেগুলো বেচে সেই টাকাটা যার থেকে ধার নিয়েছিল তাকে ফেরত দিতে বাধ্য হয়। এবার এই অবধি ব্যাপারটা একরকম ছিল, কিন্তু এরপরে যেটা হলো, ওর না মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন আসছে ছেলেটার, এবং ছেলেটা কাজকর্মের দিকে বলুন, শরীর স্বাস্থ্যের দিকে বলুন, ভীষণ খারাপ যাচ্ছে, এবং কোনো কারণ ছাড়াই এই খারাপগুলো হচ্ছে। ভীষণই বাজে ব্যাপার। এবার কি হলো, এবার ছেলেটা যখন দেখছে যে ওর বারবার ক্ষতি হচ্ছে, বারবার ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে একদিন এমন বমি হচ্ছে, মানে বমি হতে 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 মানে গলা চিরে গিয়ে একদম রক্ত পড়ছে এরকম টাইপের, এটার কোনো কারণ নেই। ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বলছে না আপনার সব কিছু ঠিক আছে। তো তখন ও নাকি একজন তান্ত্রিকের কাছে যায় ছেলেটা। অনেকে বাড়ি থেকে বলে, আশপাশ থেকেও বন্ধু বান্ধবরা বলে যে তোর মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে, তুই একবার কোনো তান্ত্রিককে দেখা। তো ছেলেটা গেছে তান্ত্রিককে দেখাতে, তান্ত্রিককে দেখিয়েছে। তো তান্ত্রিক তখন বলছে যে তোমার উপরে কোনো একজন মহিলা মারাত্মক রকমের একটা তোমাকে বান মেরেছে, এবং তোমাকে একটা নয় 4টে বান মেরেছে, এবং এই 4টে বানের জন্য তোমার শারীরিক, আর্থিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক তোমার খারাপ যাচ্ছে। এবার সেই তান্ত্রিক বলেছে, সেই তান্ত্রিক সেই অনুযায়ী কাজকর্ম করছে, কিন্তু সে বলছে যে আমি এটা জানি না কতদূর করতে পারবো, তোমার হয়তো আর এর থেকে বেশি ক্ষতি হবে না, কিন্তু যদি তুমি এটাকে পুরোপুরি ঠিক করতে চাও তাহলে যে কাজটা করেছে, তোমার যাকে সন্দেহ হচ্ছে, তার তার থেকে আর কি, মানে তার সাথে তোমাকে একবার দেখা করতে হবে, এবং তুমি তার থেকে জানো যে সে কেন এটা করেছে। এবার সেটা তো আর সম্ভব নয়, কারণ ও কোথায় কি থাকে না থাকে কেউ জানে না। তো এবার এই ছেলেটা নাকি ওই হাসপাতালে ওই ওয়ার্ডে বাকি আয়াদের সাথে কথা বলতে এসেছিল যে ওই রানী বলে মেয়েটা কোথায় থাকে বা ওর কোনো অ্যাড্রেস জানা আছে কিনা জানার জন্য, কারণ অনেকগুলো টাকা ছেলেটা ওর থেকে পায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওর একটা খুব রাগ হয়ে গেছে যে কেন ও আমার সাথে এইটা করলো, মানে আমি তোকে টাকা ধার দিয়ে তোর সাথে ভালোই করেছি, আমি এমনিতেও ওকে অনেক টাকা পয়সা দিয়েছিল। এবং যখন বুঝতে পারলো যে ওকে মানে বিভিন্ন কালো বিদ্যার মাধ্যমে ওকে এমন কিছু খাইয়ে দিয়ে ওকে বশীকরণ করা হয়েছিল। এবার এই কথাগুলো যখন ও মানে ওই ছেলেটা এসে অন্যান্য আয়াদেরকে বলে, তো স্বাভাবিকভাবে ওই আমি আপনাদেরকে প্রথমেই ঘটনার বলেছিলাম যে এই মেয়েটা কিন্তু, এই রানী বলে মেয়েটা, অন্যান্য মহিলা যারা ওখানে কাজ করতো আয়া হিসেবে, তাদের কারোর সাথে কিন্তু ওর খুব একটা ভালো সম্পর্ক ছিল না, মানে ও নিজেই সেই সম্পর্কটা রাখতো না। ফলে বাকিদের পক্ষে এটা জানা খুব অসম্ভব হয়ে পড়লো যে মানে তারা জানেই না যে অ্যাকচুয়ালি ও কোথায় থাকে, এবং ওর যে ডকুমেন্টে ও যেটা লিখেছিল সেইখানেও ওর সেই ঠিকানা ওর সঠিক ঠিকানা নয়। তো এই কথাগুলো যখন এই ডিপার্টমেন্টের লোকেরা জানলো, তো তখন এরা বুঝতে পারলো যে ওদেরই এই হসপিটালের যে ছেলেটি, যে কর্মী ছেলেটি, যে এখন অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, ওকেও তার মানে ওরকমই কিছু খাইয়ে ওকে বশীকরণ করা হয়েছিল। এবার স্বাভাবিকভাবেই মানে মেয়েটার যে কতটা নিম্ন রুচি, নিম্ন কাজ মানে লেভেলের কাজকর্ম করে সেটা বুঝতে আর কারোর বাকি রইল না। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে ওই ছেলেটা তখন ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকে ওর কোনো ক্লু পাচ্ছে না। সেজন্যই হসপিটালে এসেছিল, কিন্তু সেখান থেকে ওকে সেরকম কিছু হেল্প করতে পারেনি। এবার ব্যাপার হচ্ছে যে পরবর্তী সময় শম্পার বাবা বা আরও যে 2-3 জন কলিগ ছিল, তো তারাও খুব ভয় পেয়ে যায় যে আমরাও তো ওরকম কিছু খেয়েছিলাম, একটা প্রসাদ বলে একটা কিছু খাইয়েছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে এই 3 জনের উপরে কিন্তু কোনো রকম কোনো খারাপ প্রভাব পড়েনি। হয়তো মেয়েটা সেই টার্গেট করে এদেরকে খাওয়ায়নি, বা এটাও হতে পারে যে যেটা পরবর্তী সময়ে ওর বাবা জেনেছিলেন যে এই ধরনের কাজ অনেক পুরুষ অনেক মহিলাই করে থাকেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, এবং যারা এগুলো করে তারা সেই মানুষটাকে সম্পূর্ণ হাতের মুঠোয় করে ফেলে, মানে তাদের কথায় উঠবে তাদের কথায় বসবে। কিন্তু এগুলোও না আবার কিছুটা মানে প্রতিটি মানুষের অন্তরে যে একটা তার নিজস্ব যে শক্তি থাকে না, সেটার উপরেও ডিপেন্ড করে। এটা অনেক সময় অনেকে অরা বলে থাকে। তো সবার অরাটা না সমান
মানে পাওয়ারফুল হয় না, যাদের একটু পাওয়ারফুল ওরা, বা যাদের মধ্যে ধরুন গুরু দীক্ষা আছে, বা যাদের মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো প্রখর রয়েছে, তাদেরকে কিন্তু এত সহজে বশীকরণ করা যায় না। মানে বশীকরণের হয়তো নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে যেগুলো করলে হয়তো করা গেলেও যেতে পারে, কিন্তু সেই জিনিসে যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেটা কিন্তু নয়। যাই হোক, তো এদিক থেকে দেখতে গেলে সেটা খুবই ভালো ছিল যে আর কেউ কিন্তু মানে ওখানের আর কেউ এই বিষয়টার মধ্যে জড়িয়ে পড়েনি। কিন্তু পরবর্তী সময় ওরা মানে অনেক দিন পরে আর কি জানতে পেরেছিল, কানাঘুষোয় খবর পেয়েছিল যে ওই রানী বলে মেয়েটা নাকি কোনো একটা কারোর সাথে ওর পরবর্তী সময় নাকি বিয়ে হয়েছিল, এবং সেখানে নাকি মানে বলে না যে অন্যের ক্ষতি করতে 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 একটা সময় মানুষ নিজেই সেই জায়গাটায় চলে যায়। তো সেখানে নাকি এটা জানা, এটা সত্যি মিথ্যে জানা নেই পুরোপুরি, বাট ওখানকারই একজন আয়া বলেছিল যে তার একজন কেউ পরিচিত না ওকে চেনে, তো বলছে ওর সাথে নাকি একজনের বিয়ে হয়, খুব বড় লোক একজনের সাথে বিয়ে হয়, এবং সেখানে কিন্তু মেয়েটা রীতিমতো মানে অত্যাচারিতই হতো। মানে এতদিন যে এত ছেলেকে ঠকিয়ে এসেছে তার ফল কিন্তু এখন নাকি ভোগ করছে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।